মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যদি হ্যালো, সালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ক্লাসে যোগ দেওয়ার জন্য। আজকে আমাদের চতুর্থ ক্লাস। যেমনটা আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের দুইটা টপিক আমরা কভার করতে পারি নাই। একটা ছিল শিটসেট ম্যানেজার, আর একটা ছিল যে যখন আমরা প্রিন্ট করতে চাইবো সো একটা ক্লিকে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। তো আজকে ক্লাসে আমরা গত ক্লাসে দুটো টপিক কভার করবো, সেই সাথে আজকে যেটা মেইন টপিক, যে রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করতে হলে আপনার অ্যাটলিস্ট কি কি ক্যালকুলেশন জানতে হবে, বা রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক যে গাইডলাইন গুলো আছে সেটা ফলো করে নর্মালি আমরা কাজগুলো কিভাবে করি। আর আরেকটা জিনিস আমি যেটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, যে আপনি যখন কোনো সময় ধরেন মানে নিজস্ব অফিসে বলেন বা চাকরি করেন বা ইন্ডিভিজুয়াল কনসালটেন্সি বলেন না কেন, অনেক সময় ইনস্ট্যান্ট ডিসিশন দিতে হয় যে আমার একটা 10 তলা রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে বা 20 তলা রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে। তো এই বিল্ডিং এর টোটাল ইলেকট্রিক্যাল লোড কত হতে পারে, বা এই বিল্ডিং এর এই ইলেকট্রিক্যাল লোডের উপর ভিত্তি করে আমার সাবস্টেশনের ক্যাপাসিটি কত হতে পারে। তো আমরা দেখবো যে এরকম অল্প কিছু ডেটা থাকলেও আমরা কিভাবে ইনস্ট্যান্টলি এই কাজগুলো করে ফেলতে পারি। তো চলুন আমরা শুরুটা করি। প্রথমত হচ্ছে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাইনি। এই জায়গা আমরা কিছু ক্লায়েন্টের লিস্ট দেখতে পারবো। মানে ক্লায়েন্ট লিস্ট বলতে বোঝানো হচ্ছে যে ক্লায়েন্টের কাছে যে জিনিসগুলো আপনাকে জানতে হবে, ক্লায়েন্ট চেক লিস্ট বলে। তো যে কোনো বিল্ডিং ডিজাইন করতে হলে, বিশেষ করে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ, এই জিনিসগুলো মোটামুটি আগে থেকে জেনে রাখতে হয় যাতে করে পরবর্তীতে কোনো কনফিউশন না আসে। আর রেসিডেন্সিয়াল বিল্ডিংটাকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যদি আপনি মনে করেন কোন ডেভেলপারে কাজ করে, যেমন ধরেন এবিসি নামে একটা কোম্পানি আছে, ওরা বিভিন্ন বিল্ডিং বানায় মানুষজন কাছে বিক্রি করে। তো এটা হচ্ছে এক ধরনের পলিসি। আর একটা হচ্ছে যদি নিজস্ব কেউ ডুপ্লেক্স বিল্ডিং করে বা মনে করেন কোনো হোটেলের ডিজাইন করতেছেন, তো দুই ক্ষেত্রে কিন্তু কনসেপ্ট একটু ভিন্ন থাকে। কারণ ডেভেলপাররা ওদের কিছু ফরম্যাট ফলো করে, কিছু গাইডলাইন ফলো করে। তো ওই গাইডলাইনের মধ্যে থেকে আপনাকে কাজগুলো করতে হয়। আর যখন ডুপ্লেক্স বিল্ডিং হয় বা মনে করেন হোটেলের ডিজাইন করেন, সেক্ষেত্রে কোড বা আনুষঙ্গিক যে ব্যাপারগুলো থাকে সেখানে বেশি প্রাধান্য দিতে হয়। যেমন দেখেন, নর্মালি আমরা যেটা জিজ্ঞাসা করে থাকি যে এসি কতগুলা হতে পারে, যেমন যে ফ্ল্যাট গুলা ডিজাইন করবেন বা যে ইউনিট গুলো থাকবে সেখানে কয়টা এসি আপনি ক্লায়েন্টের কাছে, মানে ক্লায়েন্ট আপনার কাছে চাইতেছে, বা ক্লায়েন্টের এরকম কোনো রেকমেন্ডেশন আছে কিনা যে আমি 2টা রুমে, 4টা রুমে, 5টা রুমে বা কোনো রুমে চাচ্ছি না। এটা একটা ব্যাপার। তো গিজারের ক্ষেত্রে একই রকম ব্যাপার। তো গিজারটাও জেনে নিবেন, এক্সস্ট ফ্যান পয়েন্টটা জেনে রাখাটা ভালো, কারণ অনেক সময় দেখা যায় যে যে সমস্ত ডেভেলপার কোম্পানি একটু কম দামে ফ্ল্যাট গুলা বিক্রি করে, তারা ডিফারেন্ট পজিশনে হয়তো এক্সস্ট ফ্যান গুলো রাখবে না। কোডে হয়তো আসবে বাট সে হয়তো চাইতেছে না। কিচেন হুডটা লাগবে কি লাগবে না জেনে রাখতে পারেন, লাইটনিং প্রোটেকশন সিস্টেম। তো এলপিএস ডিজাইন থান্ডারিং হলে সে কি কনভেনশনাল মেথডে, যেভাবে আমরা আর্লি স্টিমার, যেভাবে আমরা এয়ার টার্মিনাল ইউজ করে কাজ করি সেটা সে যাচ্ছে, নাকি যে লেটেস্ট টেকনোলজি আছে আর্লি স্টিমার সেই সিস্টেমটা নিতে যাচ্ছে। তখন এখনকার যে বিল্ডিং গুলো হচ্ছে, লাইক মনে করেন 16 তলার উপরে বিল্ডিং গুলো, সেখানে মানুষ কিন্তু দুটাই চাচ্ছে, একটা কনভেনশনাল মেথড আর একটা হচ্ছে লেটেস্ট যে টেকনোলজি সেটা কিন্তু চাই। তো জিনিসগুলো জেনে রাখাটা ভালো। সোলার সিস্টেমের ক্ষেত্রে যেটা হয় যে যদি ঢাকা শহরের মধ্যে আপনি বিল্ডিং ডিজাইন করেন সেক্ষেত্রে ম্যান্ডেটরি সোলার ডিজাইন করতে হবে। আর ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে সরকার কর্তৃক ওইরকম চাপাচাপি করা হয় না, বা আপনি চাইলে এটাকে রাখতে পারেন। তো ক্লায়েন্টের সাথে এই জিনিসগুলো ঠিক করে নেওয়া ভালো। সিমিলারলি সাবস্টেশনের লোকেশন কোন জায়গা দিতে চাচ্ছে, বা আপনার ডিজাইনে কোন জায়গা, সেই জিনিসগুলো আগে থেকে সর্ট আউট করে নিতে হয়। সেম পজিশন আপনার জেনারেটরের জন্য ব্যাকআপ যদি অন্য কোনো পাওয়ার থাকে, সেই ক্ষেত্রে আপনি জেনারেটর দিয়ে কি কি ব্যাকআপ দিবেন, শুধুমাত্র লাইট ফ্যান দিবেন নাকি লিফট দিবেন নাকি অন্য কোনো সিস্টেমে সে চাচ্ছে, তো এই জিনিসগুলো আগে থেকে সর্ট আউট করে রাখতে হয়। সেম জিনিসটা আপনার টেলিফোন, ডিশ অ্যান্টেনা, ইন্টারকম, সিসিটিভি, ইন্টারনেট, ওয়াইফাই, এই জিনিসগুলোর জন্য প্রযোজ্য। ওকে, আর এই নিচের জিনিসগুলো হয়তো আপনার লাগবে না, কিন্তু যখন মনে করেন একটু বড় বিল্ডিং হয়, যেমন 14 তলা বিল্ডিং বা তার উপরে বিল্ডিং, সেখানে ফায়ারের ডিজাইন করতে হয়। তো সেই ক্ষেত্রে ফায়ার ডিজাইন করার ক্ষেত্রে কিছু গাইডলাইন থাকে। তো ওই জিনিসগুলা ওনাদের সাথে বসে আগে থেকে ঠিক করে নিয়ে তারপর আপনি ডিজাইনে হাত দিবেন। আদারওয়াইজ যেটা হবে যে ধরেন আপনি ডিজাইন করতে করতে দেখা গেলো কি যে তার মানে চেঞ্জ আসছে, যে এইটা চেঞ্জ করে দেন বা আমি এটা চাইতাছি না, বা আপনি ডিজাইনটা জমা দিচ্ছেন, তখন রিভিউ আসে যে আমি এই এই জিনিসগুলো চাচ্ছি, আপনাকে ইনকর্পোরেট করে যেতে হবে। এখন আমাদের টার্গেট থাকে হচ্ছে যে আমরা একটা কাজ জাস্ট একবারই করবো, এরপর হাত দিব না। যদি হাত দিই তাহলে সেই ক্ষেত্রে আলাদা করে পেমেন্ট নিয়ে তারপরে কাজগুলো করতে হয়, রাইট? ওকে, এখন ধরেন আমরা একটা সিম্পল একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং ওপেন করি, যেটা অলরেডি আপনি একটা প্ল্যান দেখেছেন। তো এইটা মনে করেন আমার রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো এই বিল্ডিং এ আমি এখন ইলেকট্রিক্যাল ডিজাইন করব, বাট সবার আগে আমাকে যখন প্ল্যান পাঠায় আর্কিটেকচারাল প্ল্যান, সো প্ল্যানটা দেখতে এরকম থাকে মনে করেন নিচে। তো এই প্ল্যান গুলো দেখে আমাদেরকে বের করতে হয় যে আদৌ আমার এই বিল্ডিং এ কতটুকু পাওয়ার লাগতে পারে। কারণ হচ্ছে আপনি যখনই
এটা আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার বিল্ডিং এর এনার্জি কনজাম্পশন কত হবে বা এখানে কি আপনার পাওয়ার লাগবে, এর উপর ভিত্তি করে আপনাকে এরকম একটা পজিশন নিতে হবে যেখানে আপনার সাবস্টেশন জেনারেটর বা এই রিলেটেড ইকুইপমেন্ট গুলো বসাতে পারবেন। এখন মনে করেন আপনার যে আর্কিটেকচারাল ডিপার্টমেন্ট আছে ওনারা আপনাকে এরকম প্ল্যান দিচ্ছে, প্ল্যান দিয়ে বলছে যে এই জায়গার মধ্যে আপনাকে সাবস্টেশনে বা জেনারেটরের জন্য জায়গাটা দেওয়া হয়েছে। এখন আপনার দায়িত্ব হচ্ছে এইখানে আসলে সাফিসিয়েন্ট জায়গা আছে নাকি সেটা ভালো করে বোঝা। এখন আপনি কেমনে বুঝতে পারেন? যখন আপনি বুঝতে পারবেন যে আপনার বিল্ডিং এর লোড কত। তো আমি যদি লোড জানি তাহলে ডেফিনেটলি বুঝতে পারবো যে এই লোডের জন্য আমার কত কেভির ট্রান্সফরমার লাগবে, আমার ব্যাকআপ পাওয়ার এত আছে তো কত কেভির জেনারেটর লাগবে। তো এই জিনিসগুলো আমি আগে থেকে জানলে না আমি বলতে পারবো যে এখানে আমার যে রুমটা দিছে সেটা সাফিসিয়েন্ট কিনা, বা এই রুমের জন্য যে ডোরটা দিছে সেই ডোরটা ঠিকঠাক মতো আছে কিনা, বা আমাদের যে পার্সোনালি কোম্পানি গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী এই এই রুমে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে জায়গাটা রাখছে কিনা। তো এইটা হচ্ছে আমাদের প্রথম জব, যে আমার বিল্ডিং এর সাবস্টেশন বা জেনারেটর রাখার জন্য যে স্পেসটা আছে সেটা যথেষ্ট বড় আছে কিনা এবং সেটা ঠিক লোকেশন আছে কিনা। ঠিক লোকেশনটা কেন ইম্পর্টেন্ট? কারণ যদি এমন হইতো যে ধরেন আপনার আউট হচ্ছে যে ইলেকট্রিক পোলটা হয়তো এরকম পজিশনে আছে, তো এই পজিশনে যদি ইলেকট্রিক পোল থাকে ডেফিনেটলি আপনারা বুঝতে পারতেছেন যে এইখান থেকে যদি আমি আমার সাবস্টেশন পর্যন্ত লাইনটা নিয়ে যাই আমার কিন্তু অনেক কস্ট, বেশ বেশ কস্টলি একটা ব্যাপার এবং বিল্ডিং এর মধ্য দিয়ে যাইতে হবে। তো এর পরিবর্তে আমি সাজেস্ট করতে পারতাম যে আমার মেন রুমটা আপনি এইখানে না দিয়ে হয়তো এই জায়গার মধ্যে রাখেন। হ্যাঁ, এখন আপনারাও ক্লাস করতে করতে এই জিনিসটা বুঝতে পারবেন যে যখন একটা পর্যায়ে চলে যাওয়া হয় তখন এই লাইট ফ্যান ওয়ারিং বা সার্কিট ডায়াগ্রাম এগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এই আগে থেকে ইউটিলিটিকে কিভাবে লোকেশন ওয়াইজ মার্ক করতে পারতেছেন। কারণ মনে করেন আপনি অনেক ভালো ড্রয়িং করছেন, সাবস্টেশনটা এই জায়গাতে আছে, এখান থেকে কেবলটা নিতে দেখা গেলো আপনার 5 থেকে 10 লাখ টাকা বেশি খরচ হয়ে গেল, তখন তো কোনো মানে নাই। তো এই জন্য এই জিনিসগুলো আগে থেকে ঠিক করতে হয়, যেমন ইউটিলিটি লাইন কোন জায়গায় আছে, আমার সাবস্টেশনটা কোন জায়গায় বসবে, বা আমি এখান থেকে উপরের দিকে লাইনটা কিভাবে নিব। এখন মনে করেন যে আমি এই পুরা বিল্ডিং এর লোড কত এটা আমি জানি না, তো আমার পক্ষে কিন্তু হাউ টু ডিসেবল আর্কিটেকচারাল, জি আপনি ক্লাসের মধ্যে থাকেন আমরা এই জিনিসগুলো কভার করব। সো এই জায়গাগুলোর মধ্যে ধরেন আমি বলতে চাচ্ছি যে এইখানকার লোড কত আমাকে এখন এটা বের করতে হবে। এখন লোড বের করার জন্য কিছু গাইডলাইন বাংলাদেশ সরকার কর্তৃক আমাদেরকে দিচ্ছে। তো এই জায়গার মধ্যে দেখেন একটা রুলস আছে যেটাকে বলা হয় ডেস্পো গাইডলাইন। আমি যদি ওপেন করি তো এইটা নিচের দিকে আপনারা পাবেন। তো এই জায়গার মধ্যে আছে এবং ডেস্পো যে গাইডলাইনটা বানাইছে এটা কিন্তু বিএনবিসি কে ফলো করে ওরা এটা তৈরি করছে। হ্যাঁ, যে দেখেন এগুলো বিএনবিসি এর মধ্যে কি কি আছে এই জিনিসগুলো ওরা রেখে তারপরে এখানে একটা সাজেশন দিছে যে এইটা হতে পারে। তো এই জায়গায় ওরা যেটা বলছে যে ফ্ল্যাট সাইজ অনুযায়ী নিম্নোক্ত ছক অনুযায়ী ন্যূনতম লোড বরাদ্দ করা হবে। তো এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের সাইজ আর এটা হচ্ছে ন্যূনতম নির্ধারিত লোড। যদি মনে করেন আপনার ফ্ল্যাটটা 700 স্কোয়ার ফিটের মধ্যে হয় তাহলে মিনিমাম আপনাকে 2 কিলোওয়াট লোড নিতে হবে। আর যদি মনে করেন এর মধ্যে থাকে 1101 থেকে শুরু করে 1300 মধ্যে থাকে তাহলে 6 কিলোওয়াট, 1301 থেকে শুরু করে 1500 মধ্যে 8 কিলোওয়াট। মানে এরকম করে আপনি দেখবেন যে আপনার ফ্ল্যাটের এরিয়াটা কতটুকু আছে তার উপর ভিত্তি করে মিনিমাম কি পরিমাণ লোড আপনাকে ওই ফ্ল্যাটে নিতে হবে। তো এইটা কেন প্রয়োজন? কারণ অনেক সময় দেখা যায় যে ধরেন এইরকম বিল্ডিং কিন্তু ক্লায়েন্ট বলতেছে যে আমার এখানে একটাই শুধু আর দরকার নেই, হয়তো আমার খরচ বেশি হবে, ওয়ারিং খরচ হবে বেশি, কিন্তু যখন মানুষ ফ্ল্যাট কিনবে তখন কিন্তু সে এরকম একটা ফ্ল্যাটে 3টা এসি লাগাতেও সে দ্বিধাবোধ করবে না। তো এই কারণে যখন ডিজাইন করতে হয় আপনাকে মিনিমাম একটা লোড এখানে এনশিওর করে নিতে হবে। আর আপনি যেটা না করেন পরবর্তীতে যখন এখানে ডেস্ক লাইন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন জমা দিবেন ওরা কিন্তু আপনাকে বিল্ডিং এর লাইনটাও দিবে না। কারণ আপনি তখন যখন প্ল্যান জমা দিবেন তখন দেখবে যে এই ফ্ল্যাটের এরিয়া ছিল 1000 স্কোয়ার ফিট, আপনি মনে করেন 2 কিলোওয়াটের মতো লোড ডিমান্ড করছেন। তো এই জন্য এই ফ্ল্যাটের এরিয়া কত তার উপর ভিত্তি করে মিনিমাম একটা লোড আমরা অ্যাজিউম করতে পারি যে এই বিল্ডিং এর জন্য এটা লাগতে পারে। তো আমরা যদি দেখি যে আমাদের এই ফ্ল্যাটের এরিয়াটা কতটুকু আছে, তো আমি ধরে নিচ্ছি এখানে সব টিপিক্যাল ফ্ল্যাটই আছে মেবি। হ্যাঁ, একতলা বিল্ডিং এ ফার্স্ট ফ্লোরে আমার 2টা ফ্ল্যাট, এখানে 2টা ফ্ল্যাট, তো এরকম করে মানে আমার প্রত্যেকটা জায়গাতে 2টা করে ফ্ল্যাট আছে। তো এইটা আমার 9 ফ্লোর পর্যন্ত আছে, মানে 18টা আমার ফ্ল্যাট আছে টোটাল। হ্যাঁ, তো 18টা ফ্ল্যাট আছে, একটা আমার রুফ এরিয়া আছে এবং একটা আছে আমার গ্রাউন্ড ফ্লোর এরিয়া আছে। তো এই হচ্ছে আমার টোটাল লোড, রাইট? সো আমি আগে ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটের লোডটা বের করি তারপরে এই গ্রাউন্ড ফ্লোর বা রুফের এই লোডটা আমরা বের করে নিতে পারবো। তো যদি আপনি মনে করেন কোনো ফ্ল্যাটের লোড আপনি ফ্ল্যাটের এরিয়া না জানেন তাহলে আপনি এখান থেকে নিজেও বের করতে পারবেন। আবার অনেক সময় আর্কিটেক্টের কাছে বললে ওরা আপনাকে বলে দিবে এই ফ্ল্যাটের এরিয়াটা কত। এখন ফ্ল্যাটের এরিয়াটা বের করার জন্য কিছু রুলস থাকে। একটা হচ্ছে এইটাকে বলা হয় নিট এরিয়া। দেখেন আমি যদি এই ফ্ল্যাটের নিট এরিয়াটা বের করি সেটা বের করার জন্য পিএল কমান্ড দিবেন। পিএল মানে হচ্ছে পলিলাইন। আমি ধরেন এখান থেকে শুরু করি, তো
তো এইখান থেকে আমার এই সোজা করে ফ্ল্যাটটা যাবে। আমি একদম টু দা পয়েন্টে যাবো না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করে দিচ্ছি। আপনারা যখন এটা মাপবেন তখন হচ্ছে যে পর্যন্ত এক্সটেরিয়র আছে পুরোটা ধরে মেপে নেবেন, এই যে দেখেন। তো আমি এই বারান্দাগুলো ধরতেছি না, আমি একবারে দেখানোর জন্য করতেছি। তো এইটা তো পুরোটা আপনি একটা মানে বাউন্ডারির মধ্যে আনতেছেন, ব্যাপারটা অনেকটা এরকম। এই যে, তো আমার এটা পুরো ফ্ল্যাট, বারান্দাটা বাদ দিয়ে ধরি এখানে, এই তারপর আমার এইখানে এসে শেষ হলো, দেখছেন? তো আমি এটা করার পরে এটাকে জাস্ট মুভ করে নিয়ে যান, এমনি করে ধরে মুভ করে এদিকে নিয়ে যান। তো আমার এটা হচ্ছে ফ্ল্যাটের ইনসাইড এইরকম অবস্থায় আছে। আপনি এরপরে লিস্ট কমান্ড দিবেন, এলআই মানে লিস্ট, এন্টারে চাপ দিবেন। তো আমি যদি এখানে ক্লিক করি আমি দেখতে পারবো আমার এখানে টোটাল এরিয়াটা কত। দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি 147 মিটার স্কোয়ার হচ্ছে এরিয়া। এখানে মিলিমিটার স্কোয়ারকে মিটারে কনভার্ট করলে এখানে 147 থাকে। এখন 147কে যদি আপনি স্কোয়ার ফিটে কনভার্ট করেন, দেখেন যে কত আসে। এই হচ্ছে 147 × 10.76। তো আমি পাচ্ছি আমার ফ্ল্যাটটা মোটামুটি 1600 স্কোয়ার ফিটের আশেপাশে হবে, মানে 1500 থেকে শুরু করে 1600-র মধ্যে ফিগার আছে। আমি যেটা দেখে আসি, এইটা আমার এটা আন্ডারে দেখেন পড়ছে, এই যে 1501 থেকে শুরু করে 1700-র মধ্যে পড়ছে। সো আমার এই ফ্ল্যাটে মিনিমাম 10 কিলোওয়াট লোড আমার নিতে হবে। তো মিনিমাম এখানে আমার 10 কিলোওয়াট লোড আটে। এখন আপনারা যদি প্র্যাকটিক্যাল কখনো ডিজাইন করেন, তাহলে দেখবেন যে 10 কিলোওয়াট লোড যদি হয় তাহলে মোটামুটি সেখানে আপনি অনায়াসে এই 4টা এসি পর্যন্ত রান করাতে পারবেন। 5টা হয়তো চলবে, বাট 4টা ধরে রাখাটা বেটার। তো সেই হিসাবে আমার এই বেডরুম বা আমার ডাইনিং, লিভিং বা ফ্যামিলি লিভিং এর মধ্যে আমি হয়তো আরো 2টি এসি ইউজ করতে পারবো। তো এইখানে মিনিমাম যখন আমি লোড নিব স্যাংশন করার জন্য, সে অ্যাটলিস্ট আমাকে 10 কিলোওয়াট লোড ধরে এটা ডিজাইন করতে হবে। এখন দেখেন আমার ফ্ল্যাট আছে কতগুলো, 18টা ফ্ল্যাট আছে। এখন আমার প্রত্যেকটা ফ্ল্যাট যদি একই রকমই হয়, তাহলে আমি এটা 10 আর 18 গুণ করলে 180 কিলোওয়াটের মতো লোড দেখেন আমি পাই গেলাম, রাইট? আর যদি মনে করেন ডিফারেন্ট টাইপের হয়, তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন ফ্ল্যাটটা মাইপা দেখবেন যে কতটুকু আছে বা না আছে, সেই অনুযায়ী আপনি লোডটা এখানে ধরে নিতে পারবেন। এখন এই যে ফ্ল্যাটের এরিয়াটা, এটা দুই রকম হয়। একটা হচ্ছে এই পুরা এরিয়া যেটা আমরা মাপলাম সেটা, আর একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের কমন এরিয়া। দেখেন এখানে যে গাড়িগুলো আছে, হ্যাঁ। তো এখনকার যে ফ্ল্যাটের যখন ভাগগুলা হয়, প্রত্যেকটা ফ্ল্যাট ওনারের জন্য একটা করে গাড়ির স্পেস রাখা হয়। তো এই জন্য গ্রাউন্ড ফ্লোরের কিছু এরিয়াটাও এই ফ্ল্যাটের মধ্যে কাউন্ট হয়ে যায়। দেখা যাবে যে এই জায়গা আপনার 100 স্কোয়ার ফিট এরিয়া আছে, গ্রাউন্ড ফ্লোরে কমন এরিয়া আরো প্রায় 20 স্কোয়ার ফিট, মানে টোটাল ফ্ল্যাটের এরিয়াটা হবে 120 স্কোয়ার ফিট। তো এই জন্য যে আর্কিটেক্ট থাকে তাকে বলতে হয় যে আলটিমেটলি এই ফ্ল্যাটের এরিয়াটা কত, কারণ ডেস্কো ওই রুলসটা ফলো করবে যে একটা ফ্ল্যাটের আপনার এই ভেতরের এরিয়া কত এবং কমন এরিয়াটা কত। এই দুটো এরিয়া যোগফলের উপর ভিত্তি করে ওরা আপনাকে এই লোডটা নেওয়ার কথা বলবে। ওকে, তবে আমি পড়ানোর সুবিধার জন্য ধরে নিলাম যে এইটা আমার এইটার লেভেলের মধ্যে থাকবে 10 কিলোওয়াট। এখন আমরা দেখি যে আমার সবগুলো ফ্ল্যাট যদি একই রকম হয়, তাহলে এই বিল্ডিং এর জন্য ইলেকট্রিক্যাল লোড ক্যালকুলেশন ফরম্যাটটা কেমন হবে। তো এইটা হচ্ছে আমাদের ব্যবহার করা ফরম্যাট, আমি এটা দিয়ে দিব। আমি এটা ওপেন করি এখন। তো আমি এখানে লিখি যে 10 স্টোরেজ বিল্ডিং আমার এটা। তো প্রথমত হচ্ছে দেখেন আমার এক টাইপের লোড থাকে, এটাকে বলা হয় ফ্ল্যাটের লোড বা মনে করেন অ্যাপার্টমেন্ট লোড। তো এখানে আমার যদি মনে করেন 18টা ইউনিট থাকে, তাহলে আমি দেখবো যে 18টা ইউনিট আমার 10 কিলোওয়াট করে, এই যে 10 কিলোওয়াট করে। এইটা হয়তো আমার 1600 স্কোয়ার ফিটের মতো ফিগার আসছে। তো আমার 180 কিলোওয়াট, এই আমার 180 কিলোওয়াট থাকলো। এরপরে যে লোড গুলো হয় সেগুলোকে বলা হয় কমন লোড। তো কমন লোড দুই রকম হয়। একটা লোড হচ্ছে আমার লাইট ফ্যান লোড। সো লাইট ফ্যান লোড কোন কোন জায়গা হবে, যেমন গ্রাউন্ড ফ্লোরে মনে করেন লাইট হবে, ফ্যান হবে, তারপরে আমার রিসিপশনে লাইট ফ্যান হবে, আমার বাউন্ডারিতে লাইট ফ্যান হবে, আবার মনে করেন এই যে রুফ আছে, রুফে লাইট টাইট হবে। তো এগুলো হচ্ছে কমন লোড, বা যেগুলা আমি বুঝতে পারতেছি আমার লাইট ফ্যান, আমার সকেট, আমার এসি। আবার মনে করেন এই যে ফ্ল্যাট গুলো আপনি ব্যবহার করছেন, এখানে কিন্তু কমন লোড আছে। এই যে আপনার সিঁড়িতে লাইট হবে, লিফটের সামনে লবিতে লাইট হবে, এখানে লাইট হবে। তো এই সবগুলোকে মিলে আমরা বলি কমন লোড, বা যেগুলো লাইট ফ্যান রিলেটেড লোড। এর বাইরে একটা কমন লোড থাকে যেটা হচ্ছে ইকুইপমেন্ট লোড। ইকুইপমেন্ট লোড কেমন হতে পারে, যেমন লিফটের লোড হবে, তারপরে কাল লিফট যদি থাকে কাল লিফটের লোড হবে, তারপরে ধরেন আপনার ওয়াটার পাম্পের লোড হবে। তো এরকম করে যে ইকুইপমেন্ট গুলো ইউজ করবেন সেই ইকুইপমেন্টের কিছু লোড ধরতে হয়। তো বিএনবিসি তে এটা বলা নাই যে ইকুইপমেন্টের জন্য আমরা কি পরিমাণে লোড করবো একটা বিল্ডিং এর জন্য। আমার ডেস্কো একটা গাইডলাইন দিছে যে টিপিক্যালি একটা বিল্ডিং এর যে ইকুইপমেন্ট গুলো থাকে তার জন্য কি পরিমাণ লোড আপনি কনসিডার করতে পারেন, বাট এটা আমরা সবসময় ফলো করি না। আমি রিজন বলবো কেন করি না। যেমন দেখেন ওরা বলছে যে যদি লিফট এবং কমন লোড হিসেবে আমরা চিন্তা করি, সেক্ষেত্রে একটা বিল্ডিং যদি 6 তলা পর্যন্ত হয়, তো
আপনাকে 2 কিলোওয়াট লোডের কথা বলছে। সো 2 কিলোওয়াট লোড উইদাউট লিফট। আর যদি মনে করেন একটা লিফট ব্যবহার করেন 6 তলা বিল্ডিং এ, সেই ক্ষেত্রে আপনার 6 কিলোওয়াট লোড আসতে পারে। তো সিমিলারলি 7 থেকে 10 তলা পর্যন্ত যদি হয়, একটা লিফটের জন্য 8 কিলোওয়াট, আর আপনার মনে করেন অন্যান্য কমন লোডের জন্য হয়তো 4 কিলোওয়াট। আর যদি 10 তলার অধিক বিল্ডিং হয়, সেক্ষেত্রে লিফটের জন্য 10 কিলোওয়াটের কথা বলছে, আর অন্যান্য কমন লোডের জন্য 6 কিলোওয়াটের কথা বলছে। তবে এখানে কিছু ব্যাপার আছে, যেমন ধরেন 10 তলা বিল্ডিং এর উপরে মানে কি 11 তলা হবে, 12 তলা হবে, 14 তলা হবে। তো এক একটা বিল্ডিং এর জন্য এক এক রকম লোড আসার কথা, বাট ওরা কিন্তু একটা ক্রস বলে দিচ্ছে। আবার মনে করেন সবার তো 7 তলা বিল্ডিং বা 10 তলা বিল্ডিং একই রকম না, কেউ মনে করেন 5 কাঠার উপরে 7 তলা বিল্ডিং করবে, কেউ 10 কাঠার উপরে করতে পারে। তো এই জন্য কমন লোডটা আলটিমেটলি আপনার বিল্ডিং এর প্ল্যান দেখে এটা ডিসাইড করতে হয়। আবার মনে করেন কারো 7 তলা বিল্ডিং এর রুফে কিচ্ছু নাই, একদম খোলা, কারো 7 তলা বিল্ডিং এর রূপে মনে করেন একটা কমিউনিটি সেন্টার করছে, তো ডেফিনেটলি ওইখানে আপনার লোডটা বাড়বে। তো আমরা এখান থেকে নর্মালি কিনে থাকি যে লিফটের লোডটা আপনি এখান থেকে কনসিডার করতে পারেন, কারণ আমাদের বাংলাদেশে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর যে লিফট গুলো হয়, সেখানে খুব বেশি মডিফিকেশন বা কাস্টমাইজেশন থাকে না। তো এই জন্য দেখা যায় যদি আপনার বিল্ডিংটা 10 তলার মধ্যে হয়, সেক্ষেত্রে হয়তো লিফটের মেশিনের জন্য 8 কিলোওয়াট থেকে 9 কিলোওয়াট লোড আসতে পারে। আর বাকি হয়তো 2 কিলোওয়াটের মতো লোড থাকে, অনেকে লিফটের মধ্যে ধরেন ফ্যান্সি লাইটিং করে, এসি ইউজ করে। তো সেই হিসাবে আপনার বিল্ডিং যদি মনে করেন 10 তলা বিল্ডিং হয়, তো লিফটের জন্য 10 কিলোওয়াট লোড ইজ অল ওকে। আর 10 তলার নিচে বিল্ডিং গুলোতে নর্মালি 6 তলা, 7 তলা, 8 তলাতে অনেকে লিফট ব্যবহার করে। তো সেই লিফট গুলোর জন্য আমরা 10 কিলোওয়াট ধরে ডিজাইন করাটা ভালো। আর যদি 10 তলার উপরে যায়, সেই ক্ষেত্রে আপনি দেখে নেবেন যে আপনার লিফটটা প্রতি সেকেন্ডে কত মিটার উপরের দিকে চলতেছে, লিফটে কি মোটর ইউজ করা হয়েছে, লিফটের কোর কত বড় আছে। কোর বলতে বোঝানো হয়েছে এই জিনিসটা যে একটা লিফট কতগুলা পার্সনকে ক্যারি করবে। দেখেন এটা হচ্ছে লিফটের কোর, হ্যাঁ। এই যে 1800 বাই 1850, তার মানে 6 ফিট বাই 6 ফিট একটু বেশি। তো এখানে দেখা যাবে 8 থেকে 10 জন মানুষ এর মধ্যে ঢুকতে পারবে। তো ওইটা বেসিক্যালি যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থাকে, ওরা আপনাকে এই ক্যালকুলেশন দিবে, ওটাকে বলা হয় ট্রাফিক ক্যালকুলেশন। তো ওর উপর ভিত্তি করে লোডটা আপনাকে ঠিক করতে হয়। তো এই জন্য 10 তলা পর্যন্ত একটা থাম্ব রুলে ফলো করা যায়। বাট 10 তলার উপর যদি যায়, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে ওদেরকে কনসাল্ট করে এই লোডটা নিতে হবে। ওকে, আর এর বাইরে থাকে প্লাম্বিং এর লোড বা হচ্ছে যে ওয়াটার পাম্পের লোড। তো ওয়াটার পাম্পের লোডের জন্য সেটা বলা যেতে পারে, ধরেন ওয়াটার পাম্পের এটা ডিপেন্ড করে যে কি টাইপের বিল্ডিং এর জন্য আমরা ওয়াটার পাম্প চিন্তা করতেছি। যদি মনে করেন সিম্পল এরকম রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, সেক্ষেত্রে বেশিরভাগ মানুষই কি চিন্তা করে যে মাটির নিচ থেকে আমি পানি তুলবো, এই পানিটা তুলে আমি স্টোর করব। সেটা স্টোর করার জন্য আমি অনেক সময় দেখা যায় যে ছাদেই স্টোর করি, আবার অনেক সময় গ্রাউন্ড ফ্লোর স্টোর করি। তার মানে মোটামুটি আপনার সাবমার্সিবল পাম্প লাগবে এবং পানি উপরে তোলার জন্য আর একটা পাম্পের লাগবে, সে 2টা পাম্প হয়তো আপনার হলেই হবে। আর যদি মনে করেন বেসমেন্ট থাকে, মাটির নিচে ফ্লোর থাকে, সেক্ষেত্রে অনেক সময় পানি জমে যায় বা বৃষ্টির পানি ওর মধ্যে ঢুকে যায়। তো এই পানিগুলোকে রিলিজ করার জন্য আমরা সাম পাম্প ইউজ করে থাকি। তো সাম পাম্পের লোড খুবই কম হয়, হয়তো 1 কিলোওয়াট বা হাফ কিলোওয়াট বা 1.5 কিলোওয়াটের মতো লোড। তো ওভারঅল দেখা যায় যদি আপনার বিল্ডিংটা এরকম করে 10 তলার মতো হয়, তো ওয়াটার পাম্পের জন্য খুব বেশি হলে আপনার হয়তো 6 থেকে 8 কিলোওয়াটের মতো লোড আসতে পারে। তো তারপরে যে প্লাম্বিং কনসালটেন্ট, ওকে জিজ্ঞাসা করে দেখেন যে ও যে পাম্প গুলা ইউজ করেছে, সে পাম্প গুলো হর্স পাওয়ার কত। হর্স পাওয়ার জানলে তো আপনি এখান থেকে কিলোওয়াট বের করে নিতে পারবেন। রাইট। তো সেই জন্য এটাকে আমরা এইভাবে সাজাই থাকি। দেখেন একটা হচ্ছে ওয়াটার পাম্পের লোড, একটা হচ্ছে লিফটের লোড, আর একটা হচ্ছে কমন লোড। তো কমন লোডের মধ্যে মনে রাখবেন যে গ্রাউন্ড ফ্লোর, লিফটের লবি, এক্সটার্নাল বা বাকি যে লাইটিং গুলো সবের মধ্যে থাকবে। এখন ওয়াটার পাম্পের লোড আমাদের যে বিল্ডিং, সেখানে মোটামুটি হয়তো 6 থেকে 8 কিলোমিটারের মতো ফিগার আসবে। বাট আমি এখানে 8 কিলোওয়াট ধরে রাখছি। লিফটের জন্য আমার হয়তো একটা লিফট আছে 10 কিলোওয়াট লোড। এখন ধরেন আপনি বুঝতেছেন না যে ভাইয়া এই কমন লোডটা আমি কেমনে বুঝবো যে কত কিলোওয়াট হইতে পারে। তো আমরা দেখি যেটা আমরা বের করতে পারি কিনা কোনো লাইট টাইট না বসাই। প্রথমত হচ্ছে আমি এই অংশের দিকে তাকাই। তো এখানে কমন লোড বলতে দেখেন কি আছে, কমন লোড বলতে শুধুমাত্র এই সিঁড়ির লাইটিংটা আছে আর লিফটের লবি লাইটিং আছে। আর এই লিফটের লোড কিন্তু অলরেডি আমরা ধরে রাখছি। তো এখানে যদি আপনি নিজের বাসা হইতে কি লাগাইতেন বলেন তো, এই সিঁড়িটা আমার এক কোণা থেকে আরেক কোণা কতটুকু আছে, সর্বোচ্চ 9 ফিট আছে। তো 9 ফিটের একটা সিঁড়িতে একটা লাইটের বেশি তো হওয়ার কথা না। তো আমি ধরলাম ধরেন আমার এখানে একটা লাইট হয়তো ছিল, হ্যাঁ। তো এরপরে এইটা হচ্ছে আমার সিঁড়িতে উঠে আমি এখানে দাঁড়াইছি। তো এখানে সর্বোচ্চ আর কি হইতে পারে, একটা লাইট হইতে পারে। এখানে আর একটা কি হইতে পারে যে লিফটের সামনে আপনি জোর করে আর একটা লাইট দিলেন, ধরেন আপনার ক্যালকুলেশন কিচ্ছু জানেন না, নাথিং, বাট অ্যাটলিস্ট একটা আইডিয়া করে বুঝতে পারতেছি যে এই কমন স্পেসে 3টার বেশি লাইট কোনোভাবেই সম্ভব না। তো যখন আমরা ডায়ালাসিস সিমুলেশন করবো, তখন দেখবেন যে এরকম স্পেসের জন্য আমাদের লাক্স লেভেল লাগবে হয়তো 120 থেকে 150 লাখ। সেই হিসাবে এখানে আমার 12 ওয়াটের 3টা লাইট হলেই প্রায় 180 লাখের মতো আমরা ফিগার পেয়ে যাব। তো আপনি মনে করেন 12 ওয়াটের জায়গায় 15 ব্যবহার করেন, 18 করেন, 20 করেন, এর বেশি তো আর লাগবে না। তো ধরেন আমি 20 ওয়াটের লাইটটা যদি হয়, এই 3 × 20, তো এই জায়গাতে আমার কমন লোড পাচ্ছি মাত্র 60 ওয়াট। আমার এরকম করে 9টা ফ্লোর আছে, এই যে 9টা ফ্লোর আছে, তো আপনি এটাকে 9 দিয়ে গুণ করেন।
এই যে, সো প্রত্যেকটা ফ্লোরের যে কমন লোড, সেই সবকিছু মিলিয়ে আমরা 540 ওয়াটের মতো একটা লোড পাইলাম, রাইট? এখন এখানে আসি। তো এই জায়গার মধ্যে ধরেন লিফটের লবি আছে, তারপরে লিফটের মেশিন রুম আছে। মেশিন রুম মানে যেখান থেকে লিফটকে অপারেট করবেন। তো মেশিন রুমের মধ্যে মেশিনের লোড তো অলরেডি ধরা হয়ে গেছে। এর মধ্যে সর্বোচ্চ কি থাকবে? কিছু লাইট, কিছু হয়তো সকেট, দুই একটা মনে করেন হয়তো ব্রাকেট লাইটেড, এর বেশি কিন্তু থাকবে না। ধরেন আপনি সর্বোচ্চ এখানে 1 কিলোওয়াটের মতো লোড হয়তো হইতে পারে, খুব বেশি হলেও। আর যদি মনে করেন ছাদে আপনার ফ্যান্সি কোনো লাইটিং করেন বা ল্যান্ডস্কেপে লাইটিং করেন, তাহলে হয়তো দেখা যাবে যে আপনার এখানে হয়তো সর্বোচ্চ 1 কিলোওয়াটের বেশি কোনোভাবেই লোড আসবে না। তো সব দিক বিবেচনা করে দেখলেন যে ছাদের জন্য গড়ে হয়তো আপনার 2 কিলোওয়াটের মতো লোড লাগতে পারে, বা 2 বা 2.5 কিলোওয়াট। তো এই প্রত্যেকটা ফ্লোরের জন্য 1/2 কিলোওয়াট লোড, আর এখানে 2.5 কিলোওয়াট লোড, তো 3 কিলোওয়াট লোড মনে করেন আপনার হইলো। এখন গ্রাউন্ড ফ্লোরের দিকে আমরা যাই। তো গ্রাউন্ড ফ্লোরে পুরোটাই ধরেন আমার এখানে হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া। তো এখানে নর্মালি মানুষজন ফ্যান হয়তো ব্যবহার করতে চাইবে না। তো আপনি যখন মনে করেন একটা বা দুইটা প্ল্যান করে ফেলবেন, তখন কিন্তু এই গ্রিড গুলো দেখে একটা আইডিয়া করতে পারবেন যে মেবি ভাই আমার তো এখানে একটা দুইটা লাগতে পারে, এখানে তো একটা বা দুইটা, এখানে তো একটা একটা, মানে দুই একটা প্ল্যান করলে মাথার মধ্যে এটা অটোমেটিক চলে আসে। তো সেই হিসাবে দেখলেন কি, যে এই জায়গার মধ্যে আমি যদি প্রত্যেকটা যে গ্রিড গুলো আছে মানে একটা দুইটা তিনটা চারটা করি, তো হয়তো আমার তো 20টা বা 30টার মতো লাইট লাগবে। তো 30টা লাইট আপনি ইউজ করেন। তো 30টা লাইট, মনে করেন এই সমস্ত লাইট আমরা নর্মালি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ 18 ওয়াটের বেশি ইউজ করা হয় না। তো 18 ওয়াটের লাইটকে পরিবর্তে যদি 20 ওয়াটও চিন্তা করেন, এই ধরেন 20, তার মানে 600 ওয়াটের মতো আপনি ফিগার পাচ্ছেন। এর বাইরে আপনার হয়তো এই ডাইভার্স রুমে কিছু লাইট লাগবে, টয়লেটে কিছু লাইট লাগবে, এখানে রিসিপশন আছে, তারপরে ইলেকট্রোমেকানিক্যাল রুম আছে। তো এই জায়গাতে সর্বোচ্চ মিলে মনে করেন হয়তো আরো প্রায় 500 ওয়াট হয়তো আসলো। ফ্যান কোন কোন জায়গায় লাগতে পারে? ফ্যান মনে করেন রিসিপশনে ফ্যান লাগবে, তো ফ্যানের ক্যালকুলেশন আমরা আজকে জানবো। তো সেই হিসেবে দেখবেন যে আমার এখানে দুইটা মতো ফ্যান লাগবে। তো দুইটা ফ্যান এখানে লাগলো। ডাইভার্স ওয়েট রুমে একটা ফ্যান লাগতে পারে। তো ইলেকট্রোমেকানিক্যাল রুমে নর্মালি যখন বড় আমরা বিল্ডিং ডিজাইন করি সেখানে তো এসি ইউজ করি। আর যদি মনে করেন এসি ইউজ করার কোনো স্কোপ না থাকে, সেক্ষেত্রে আমরা ফ্যান ইউজ করি। কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং এ হয়তো এই স্কোপটা থাকবে না, বা আপনার হয়তো করা লাগবে না, শুধু এক্সস্ট ফ্যান ইউজ করলে আপনার চলবে। তো ধরুন আমি এখানে হয়তো দুইটা এক্সস্ট ফ্যান চিন্তা করলাম। তো সেই হিসাবে আমার 3টা ফ্যান এবং দুইটা এক্সস্ট ফ্যান। তো আমরা যখন প্রথম ক্লাস করেছিলাম তখন দেখিয়েছিলাম ফ্যান এবং এক্সস্ট ফ্যানের জন্য গড়ে আমাদের 100 ওয়াট করে দেওয়ার কথা বলা আছে। তার মানে আমাদের আরো প্রায় 500 ওয়াট এখানে যোগ হলো, রাইট? তো আমি 500 ওয়াট এখানে যোগ করলাম। এখন দেখি যে কোন কোন জায়গাতে আমাদের সকেট গুলা বসতে পারে। তো এই জায়গাতে মনে করেন বিভিন্ন টাইপের মেশিনে কানেকশন দেওয়ার জন্য হয়তো অনেক সময় পাওয়ার কানেকশন লাগতে পারে, বা কোনো কিছু ওয়েল্ডিং করার জন্য লাগতে পারে। তো নর্মালি ইলেকট্রোমেকানিক্যাল রুমে একটা 3 পিন সকেট রেখে দেওয়াটা বেটার। তো হয়তো এই রুমে একটা লাগতে পারে। ডাইভার্স ওয়েটিং একটা টেলিভিশনের জন্য একটা সকেট লাগতে পারে। তারপরে মনে করেন রিসিপশন হয়তো 3-4টা সকেট লাগতে পারে। টেলিভিশন আছে হয়তো কোনো কম্পিউটার চালানোর জন্য। তো খুব বেশি হলে হয়তো মনে করেন আপনার 10টার বেশি সকেট হয়তো হবে না, কারণ গ্রাউন্ড ফ্লোরে হয়তো আপনি কিছু কিছু জায়গাতে সকেট রাখতে চাইবেন। তো এই সমস্ত সকেটে অন অ্যাভারেজ আপনার হাউ টু সে যে খুব বেশি হলে 300 ওয়াটের মতো লোড আসবে। এখন আমি এখানে কিছু জিনিস বলে রাখি। এই যে 13 অ্যাম্পিয়ারের সকেট, অ্যাকর্ডিং টু বিএনবিসি 13 অ্যাম্পিয়ারের সকেট গড়ে হচ্ছে আপনার 1300 ওয়াট করে লোড নিতে পারে। 1300 ওয়াট লোড নিতে পারে। কিন্তু আমাদের ডেস্কো গাইডলাইন আছে, সেখানে যেটা বলা আছে যে যে সকেট গুলো আমরা ইউজ করবো আমাদের এই রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য, এই সকেট গুলোর ডাইভার্সিটি আমরা 20%-এর বেশি রাখবো না। 20% মানে হচ্ছে ধরেন আপনার 20টা সকেট একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ ব্যবহার করছেন। তো এটা যদি আপনি মনে করেন যে প্রত্যেকটা সকেটই গড়ে 1300 ওয়াট করে লোড নিবে, এটা আসলে পসিবল না। তো এই সকেটের লোডে 26 কিলোওয়াট হয়ে যেতেছে, এটা তো আর রিয়েল লাইফে পসিবল না। দেখা যাবে কোনো সকেট হয়তো 50 ওয়াট নিতেছে, কোনোটা 80 ওয়াট, কোনোটা 300 ওয়াট, কোনোটা 400 ওয়াট। তো সেই হিসাবে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য যে সকেট গুলো ইউজ করি তার 20% ডাইভার্সিটির মধ্যে রাখতে হয়। তার মানে এক একটা সকেট প্রায় গড়ে 260 ওয়াট ক্যারি করে। এটা অ্যাজিউম করে নেওয়া হয় বিএনবিসি তে বা আমাদের দেশ তো গাইডলাইনেও। আর আপনি রিয়েল লাইফে কোনো বাসার সকেট গুলো অ্যানালাইসিস করেন, দেখবেন যে এক একটা সকেটে গড়ে আপনার খুব বেশি হলেও 225, 240, 250-এর বেশি লোড নেয়। তো আমরা একটু বেশি রাখার জন্য 300 ওয়াটের বেশি হয়তো দরকার হবে না। এই 300 ওয়াট 10টা সকেট, তার মানে 3000 ওয়াট। আর আগের বার ছিল মেবি 1600 ওয়াট, এই দেখেন। তার মানে হচ্ছে আমরা দেখলাম গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি আমার প্রায় 4600 ওয়াটের মতো লোড আসতে পারে। এর বাইরে যদি মনে করেন আপনার এই ল্যান্ডস্কেপে লাইটিং হয় বা বাউন্ডারি লাইটিং হয়, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে এই সমস্ত লাইটের জন্য কত লোড আসে। টিপিক্যালি এই ল্যান্ডস্কেপে যে লাইট গুলো হয়, সেই লাইট গুলো আপনার ওয়াট ভ্যারি করে 6 ওয়াট থেকে শুরু করে 15 ওয়াটের মধ্যেই। সিমিলারলি বাউন্ডারি লাইটের জন্য একই রকম, যে 6 ওয়াট থেকে শুরু করে 12 ওয়াটের মধ্যে ভ্যারি করবে। তো সেই হিসাবে কোনোভাবে গ্রাউন্ড ফ্লোরে আপনার 5 কিলোওয়াটের বেশি লোড আসবে না, কোনোভাবে না। এটা সবচেয়ে বেশি এই 5 কিলোওয়াট লোড। আর আপনার ওই লিফট
যে লবি টবি বা রুফ টপ মিলে আর প্রায় 3 কিলোওয়াট লোড আসছে দেখেন। তার মানে আপনি উইদাউট এনি লাইট ফিক্সচার বাদ না বসায়ও বুঝতে পারলেন যে মেবি এখানে আমার কমন স্পেসে 8 কিলোওয়াটের মতো লোড আসতে পারে। এখন বাস্তবে হয়তো 8 কিলোওয়াটের জায়গায় 6 কিলোওয়াট হবে বা 9 কিলোওয়াট হবে, এমন তো ধরেন 20 কিলোওয়াট হয়ে যাবে না। তো এই জন্য আমি এখানে ধরেন 8 কিলোওয়াটটা লিখে দিতে পারবো, এই দেখেন 8 কিলোওয়াট। তো আমি এখন দেখি যে এই সবগুলা যোগফল আমাকে এখন কত দেয়। So, আমি দেখি নিই কত আসে। সো আমরা দেখেন 206 কিলোওয়াটের মতো আমার লোড পাইতেছে। তো এই জন্য আমি লিখবো টোটাল ইলেকট্রিক্যাল লোড হচ্ছে আমার 206 কিলোওয়াট। 206 কিলোওয়াট। এখন এই কিলোওয়াটকে আমার কেভিএ তে নিয়ে যেতে হবে, কারণ আমি এখানে পাওয়ার সাপ্লাই কোম্পানির মাধ্যমে 11 কেভি লাইনটা নিয়ে আসবো। তো আমি দেখি কেভিএ তে কত হয়, টিপিক্যাল পাওয়ার ফ্যাক্টর 0.8। তো সেই হিসাবে এই 206 ভাগ 0.8 করে নিচ্ছি। তো আমি 257 পাইলাম, এই দেখেন 257। সরি, এই আমার 206, এটাকে আমি ভাগ করে কত পাইছি, 257 পাবো হয়তো। 257 এই আমার 0 কেভিআর। এখন এই জায়গাতে হয়তো অনেক ক্ষেত্রে আপনারা যখন বড় বিল্ডিং করবেন, লাইক মনে করেন 100টা ফ্ল্যাট বা 200টা ফ্ল্যাট বা 150টা ফ্ল্যাট, সেক্ষেত্রে এই যে আমি টোটাল লোডটা পাইলাম 206 কিলোওয়াট, এই লোডের উপর একটা ডাইভার্সিটি নিতে হয়। কারণটা কি, আমরা একটু আগে ধরে নিয়েছিলাম মনে করেন এক একটা ফ্ল্যাটে গড়ে 10 কিলোওয়াটের মতো লোড লাগে না। তো এই যে 100টা ফ্ল্যাটে কোনো ফ্ল্যাটে মনে করেন হয়তো 11 কিলোওয়াট লাগবে, কোনোটাতে 8, কোনোটাতে 7, কোনোটাতে 9, কোনোটাতে 10, এরকম করে ভ্যারি করবে। তো এই জন্য যখন অনেক বড় ফ্ল্যাট ডিজাইন করবেন, তখন এন্টায়ার লোডের উপরে একটা ডাইভার্সিটি রাখা যেতে পারে। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য সেটা হয়তো 0.9 এর মতো। কিন্তু যখন আপনি স্মল অ্যামাউন্টের ফ্ল্যাট ডিজাইন করেন, যেমন 10টা, 12টা, 14টা, 16টা, 18টা, সেই ক্ষেত্রে আলাদা করে কোনো ডাইভার্সিটি রাখার প্রয়োজন হয় না। তো সেই হিসাবে যেহেতু আমাদের মনে করেন 206 কিলোওয়াটের মতো লোড আসলো, সো আমি এখানে এই পুরোটার উপরেই আমার কেভিএ লোডটা বের করে ফেললাম। তো আমি এখানে দেখবো যে 257 কেভিএ এর আশেপাশে কোনো সাবস্টেশনের ডিজাইন আমরা করতে পারি কিনা। রাইট, তো যেহেতু সাবস্টেশনের ডিজাইনে আমরা এখনো যাই নাই, তো আপাতত আমরা এর বেশি জানবো না। যে আমার বিল্ডিং এর লোডটা 257 কেভিএ এর মতো হয়তো আসতে পারে। তো একটু আমরা ক্লিয়ার। রাইট, তো এর থেকে হয়তো আমার 5 কেভি বেশি আসবে বা 5 কেভি কম আসবে, এর বেশি কিন্তু কোনো কিছু হবে না। তো এইটাকে আমরা বলতেছি যে নর্মাল পাওয়ার যখন আমার বিল্ডিং এ আসবে, সেটার ক্যালকুলেশন, মানে আপনার ডেস্কো বা পিডিবি বা পল্লী বিদ্যুৎ যে লাইনটা দিবে সেটা। এরপরে জেনারেটরের আন্ডারে কি কি লোড লাগবে সেটার একটা ক্যালকুলেশন করতে হয়। তো জেনারেটর আন্ডারে নর্মালি আমরা লোড গুলোকে কিভাবে ভাগ করি, 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যত লোড আছে সব জেনারেটর আন্ডারে থাকবে, মানে এই যে 257 কেভি পুরোটা জেনারেটর ব্যাকআপ। এটা একটা সিস্টেম যেটা খুবই রেয়ার। হয়তো আপনি যদি 10টা বিল্ডিং করেন তার মধ্যে হয়তো একটা পাইতেও পারেন, নাও পারে। ওকে। এরপরে আর একটা থাকে যেটাকে বলা হয় যে এসি বাদে ফুল লোড জেনারেটর ব্যাকআপ, মানে এসি যে লোড গুলো আছে সেটা বাদে ফুল জেনারেটর ব্যাকআপ। সেটার পরিমাণও কম, হয়তো আপনার 10টা বিল্ডিং করলে হয়তো 2টা বিল্ডিং আপনার এরকম আসতে পারে। আর সবচাইতে বেশি যেটা কমন, সেটা হচ্ছে প্রত্যেকটা রুমের একটা লাইট একটা ফ্যান জেনারেটর আন্ডারে রাখা। তার মানে হচ্ছে এই যে আমার ফ্ল্যাটটা আছে, এই ফ্ল্যাটে আমার যদি মনে করেন একটা ফ্যান থাকে, একটা লাইট থাকে জেনারেটর আন্ডারে, সিমিলারলি এই রুমে একটা ফ্যান একটা লাইট জেনারেটর আন্ডারে আমি রাখতে পারবো। তো এইটা হচ্ছে সবচেয়ে কমন। এবং যত আমার কমন লোড আছে, যেমন লাইট, আমার গ্রাউন্ড ফ্লোরে লাইট ফ্যান, আমার লিফট, তারপরে হচ্ছে আমার প্লাম্বিং এর যে লোড গুলো সবগুলোকে জেনারেটরের মধ্যে রাখা হয়। তো সেই হিসেবে আমরা দেখি যে একটা ফ্ল্যাটের সর্বোচ্চ কত ওয়াটের মতো লোড আমার জেনারেটর আন্ডারে রাখা যেতে পারে। তো ধরেন আমার এই একটা রুম, 2টা রুম, 3টা রুম, 4টা রুম, 5টা রুম, 6টা রুম। 6টা রুমে আমার 6টা ফ্যান বসবে, তো 6 × 100, 600 ওয়াট। 6টা রুমে একটা করে লাইট বসবে। তো লাইট গুলোর মধ্যে অনেক সময় ব্রাকেট লাইট হতে পারে জেনারেটর কানেক্টেড, অনেক সময় টিউব লাইট হতে পারে জেনারেটর কানেক্টেড। তো টিউব লাইটের জন্য বিএনবিসির মধ্যে বলছে 40 ওয়াট, বাট মানুষজন 40 ওয়াট লাগায় না, বেশিরভাগই 24 ওয়াট 20 ওয়াট লাইট লাগায়। তো 40 ওয়াট আপনি ধরেন, এই হচ্ছে 40 × 6, তার মানে 240, আর এদিকে 600 ওয়াট। রাইট। তো এই তো 840 ওয়াট। আর মনে করেন আপনার রান্নাঘরে একটা লাইট রাখতে পারেন, তো রান্নাঘরের লাইট হয়তো কত আসবে, সর্বোচ্চ 12 ওয়াট বা 15 ওয়াট, ধরেন আপনি এই এরকম 20 ওয়াটে ধরলেন। তার মানে আপনি দেখলেন খুব বেশি হলেও 860 ওয়াটের মতো লোড আপনার এই ফ্ল্যাটের জেনারেটরের মধ্যে রাখা লাগতেছে। তো আপনি একটু বেশি ধরে 900 ওয়াটটা ধরে রাখেন এর মধ্যে। তো আমি এখানে দেখেন লিখবো 18টা ইউনিট, এই আমার 0.9 কিলোওয়াট, এই 1600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আমি দেখি আমার কত কিলোওয়াট লোড আসে, দেখেন এই 18 × 0.9, তো কত পাচ্ছি 16.2। তো এই আমার 16.2। আর বাকিগুলোতে আপনি কোনো চেঞ্জ করবেন না, কারণ এগুলো আপনার আলাদা করে জেনারেটরের বাইরে রাখার কোনো দরকার নাই, কারণ লিফট তো আপনার জেনারেটরে চালানোর দরকার। ওয়াটার পাম্পও তো কারেন্ট চলে গেলে চলার কথা, রাইট? তো সেই জন্য এই জিনিসগুলো সবই জেনারেটরের মধ্যে রাখা হয়।
তো 8 কিলোওয়াট 10 কিলোওয়াট, এটা আমার 8 কিলোওয়াট। তো দেখি আমার কত আসে। তো মোটামুটি আমি এখানে 42.20 কিলোওয়াট লোড পাচ্ছি। আমি লিখি এই 42.20 কিলোওয়াট লোড। এখন আমি যদি এখানে এটা কেভিএ তে প্রকাশ করি, দেখি কত আসে। এই আমার 42.20, এটাকে আপনি ভাগ করেন 0.8 দিয়া। 42.20 ভাগ 0.8, তো কত পাচ্ছি? আমরা পাচ্ছি 52.75। সো 52.75। আমি এই জেনারেটর সিলেকশন প্রসেস আমি এখনই যাবো না, কারণ এটা একটু টিপিক্যালি একটু জটিল। তো সেই জন্য আমরা একটু অন্তত বুঝতে পারছি যে আমার এই বিল্ডিং এ অ্যাটলিস্ট জেনারেটরের আন্ডারে কমপক্ষে আমার 52 কেভি এর মতো লোড দিতে হবে। এখন 52 কেভি এর জন্য কত সিরিজ জেনারেটর চয়েস করবো সেটা অন্য জিনিস, বাট আমি বুঝতেছি আমার এসেনশিয়াল লোড হচ্ছে 52 কেভি, আর হচ্ছে আমার নর্মাল যে পাওয়ার লোড সেটা হচ্ছে 257 কেভি। আমি পাওয়ার সাপ্লাই কোম্পানির কাছে যখন আবেদন করব, তখন আমাকে বলতে হবে 257 কেভি লোড আমার চাই। এবং যখন আমি জেনারেটর সিলেকশন করব, তখন দেখতে হবে জেনারেটরে অ্যাটলিস্ট 52 কেভি পাওয়ারটা প্রোডাকশনের ক্ষমতা আছে কি নাই, রাইট? তো এই দুইটা মোটামুটি আমরা প্রত্যেকটা বিল্ডিং ডিজাইন করার সময় করি, সরকারি বলি বেসরকারি বলি বা যে কোনো বিল্ডিং বলি, সব জায়গাতে এই ফরম্যাটে ব্যবহার করা হয়, মানে প্রিলিমিনারি লোড ক্যালকুলেশনের জন্য। এরপরে যে আরেকটা যেটা থাকে সেটাকে বলে সোলার প্যানেলের ক্যাপাসিটি। মানে অ্যাটলিস্ট আপনাকে কোন ক্যাপাসিটির সোলার প্যানেল এখানে ইনস্টল করতে হবে। সোলার প্যানেল থেকে কতটুকু পাওয়ার আপনি পাইতেছেন সেটা কিন্তু ভিন্ন ব্যাপার। মনে রাখেন যে সোলার প্যানেলের কিন্তু ক্যাপাসিটি 100% না। এটা ডিপেন্ড করে আপনার সোলার প্যানেলটা কোন কোম্পানির, এটা ফ্যাব্রিকেশন গুলা কেমন আছে, তার উপর ভিত্তি করে একটা সোলার প্যানেল কতটুকু এনার্জি দিতে পারে। এটা কিন্তু ডিফারেন্ট জিনিস, মানে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী যে অ্যাটলিস্ট কতটুকু কতটুকু সোলার পাওয়ার আপনার ওই সিস্টেমের মধ্যে দিবেন, তার জন্য যে প্যানেল গুলো লাগবে সেই সাইজিংটা বের করা। তার মানে ধরেন আমার যে লোডটা আছে, সেই লোডের উপর ভিত্তি করে আমাকে দেখতে হয় যে সোলার পাওয়ার আমি কতটুকু প্রোডাকশনের জন্য চিন্তা করতেছি। সো আলটিমেটলি আগে যে নিয়মটা ছিল রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য টোটাল লোডে 3% লাগতো, বাট মেবি ডিসেম্বরের দিকে বা নভেম্বরের দিকে একটা রুল চেঞ্জ হয়েছে, যেটা আমি স্টিল আমাদের বিল্ডিং এ করি নাই, হয়তো সেটা আস্তে আস্তে হয়তো চলে আসবে। সেই জন্য আমি আপনাদেরকে এটাই বলে দিচ্ছি যে যে লোডটা থাকবে তার 3% লোডটা সোলার প্যানেলের মধ্যে অ্যাটলিস্ট রাখার দরকার। তো আমাদের এখানে কত ছিল? 206 কিলোওয়াট, রাইট? 206 কিলোওয়াটের 3% কত হয়? মোটামুটি ধরেন আমার 6.18 কিলোওয়াট। তো আমি এইখানে ধরতে পারি 6.18 কিলোওয়াটের মতো লোড আমাকে সোলার প্যানেল দ্বারা প্রোডাকশনের কথা বলছে। সো লেট এজিউম সোলার পাওয়ার ক্যাপাসিটি আমি 6.81 আছে, তো আমি 7 কিলোওয়াট পিক চিন্তা করলাম। এখন আপনি যখন বিল্ডিং ডিজাইন করবেন, এটা দেখে নিতে হয় যে এই 7 কিলোওয়াট সোলার প্যানেল রাখার জন্য অ্যাটলিস্ট কি পরিমাণে জায়গার আপনার প্রয়োজন হবে। তো আপনি যদি মনে করেন সোলার প্যানেল রাখবেন, সেখানে চলাচলের জায়গা রাখতে হবে, তার ফ্রেমিং করতে হবে, কেবল কানেকশন থাকতে হবে, কন্ট্রোল গিয়ার থাকতে হবে। তো সবকিছু বিবেচনা করে দেখা যায় যে একটা সোলার সিস্টেম যদি ইনস্টল করতে চান, প্রতি কিলোওয়াট সোলার প্যানেলের জন্য মোটামুটি আপনার 80 থেকে 100 স্কোয়ার ফিট জায়গা লাগে। হয়তো এখনকার মডার্ন টেকনোলজিতে এটা হয়তো 30 স্কোয়ার ফিটের মধ্যে আপনি কম্প্যাক্টলি করতে পারবেন, বাট রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যেহেতু মনে করেন ওই পরিমাণ মনিটরিং থাকে না, তো সেই জন্য মোটামুটি 80 থেকে 100 স্কোয়ার ফিটের মতো শ্যাডো ফ্রি এরিয়া রাখতে হয়। তো সেই হিসাবে আমাদের 7 কিলোটের জন্য গড়ে হয়তো আমার প্রায় 600 থেকে 650 স্কোয়ার ফিটের মতো জায়গা রাখতে হবে। তো আপনি এই যে প্ল্যানটা দেখছেন, এই প্ল্যানটা অ্যানালাইসিস করে দেখবেন যে আলটিমেটলি কোন জায়গাতে আপনি 650 স্কোয়ার ফিট জায়গা নিতে পারবেন। কারণ এখানে যেমন আর্কিটেকচার প্ল্যান আপ বলে আমরা বুঝতে পারতেছি না যে এখানে প্লাম্বিং এর জন্য পাইপ গুলা কোন দিক দিয়ে আসছে, বা মেকানিক্যাল যদি এসি থাকতো সেখানে পাইপ গুলা কোন দিক দিয়ে আসছে, সব জায়গায় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তো সেই জন্য আগে থেকে দেখে নেবেন যে কোন জায়গাতে আপনার জন্য সব দিক থেকে ভালো লেভেল থাকবে। তো এই তিনটা জিনিস আমাদেরকে সবার আগে করতে হয়। একটা হচ্ছে সাবস্টেশনের ক্যাপাসিটি, জেনারেটর। সবই তো ভালো। না, 1 মাস। হ্যাঁ, না রাখুক। 8-10 দিন বাড়ায় নিবেন। 10 দিনের বেতন না পেলে কি হবে? ইয়া, যে লোক গেছে কোন জায়গা থেকে গেছে? বিপদে পড়ে গেল।
আচ্ছা, গ্যাসে যে যাওয়ার সময় কি এয়ারপোর্টে পৌঁছে যায় কোম্পানি? কিভাবে? গরু পাচারে যায়? যেমনি দিব আবার এমনি বাসে দিয়ে। গরু পাচারে? গরু পাচারে পাঠায় আবার নিয়ে আসছে। ওরা গেছে। যেমন আজকে করেছে, আজকে রাত্রে যে আইয়ে বাবা কোম্পানি দিচ্ছে। আমি প্ল্যান করছিলাম যে ১ মাস ছুটি তো, ২০ দিন আমি এখানে থাকবো আর ১০ দিন বাংলাদেশে যাই, ঠিক আছে? আমাদের গ্রুপ আকারে পাঠাইলে তো সমস্যা হবে। আমার কাস্টমার যদি একটু হয়, দেখো। কোন এয়ারপোর্ট থেকে পাঠাবো? যে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে পাঠাবো। এবার ওখান থেকে তো গেলে কোম্পানি তো ওরা এই যে আপনার দিন ধরে কি আছে? পরে আমাকে দিতে হবে না। আমাদের খেতে দাম বেড়ে ইচ্ছা মতন পরে দাম দিচ্ছে একুশ দিন না আরো বেশি 21 দিন গেছে এর আগে গেছে 28 দিন ওই 28 দিন 28 দিন এই কমাইছি 2 দিন আগে গেছে ওইটাই 28 দিন না না এর আগে তো গেছে রিটার্ন টিকেটের ডেট দিচ্ছে না আপনি যদি আমি টিকেটের ডেট শোনা কথা যারা গেছে যাই বলছি তারা বলছে তো এর আগে ছিল 28 দিন হয়তো এরকম ইয়ে আছে কিন্তু ও মানে বেতন নিয়ে করবে অনেক না 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 এটা বেশ সমস্যা কিছু হচ্ছে না 21 দিন অবধি কি সকালে কইছে আবার যে গেছে আর গেছে সবাই তো কয় ছুটি দিয়ে তুমি চললে একটু বাদ কারণ গুরু টিম করে কেটে যায় বুঝেন না কারণ আপনার তো কোনো সব কিছু আগে 28 দিন দিচ্ছে আমি জানি আমি একটু করা করে আমি নেপালের কাছে শুনছি যেটা 2 দিন আগে গেছে আরে আসা যাওয়ার টিকিট দেখলি আমি টিকিট তার মধ্যে টিকিট দেখা নাই কিছু না আমি তাদের কাছে টিকিট নেই বলতে সবাই টিকিট সবাইকে পরবর্তী যে কোন দিন আই দেবে যাবো সাইকেল তাহলে নিয়ম কি দেবো এটা নিজেও কইতে পারি কি ড্রয়িং করলাম আরে কে ড্রয়িং করছে দেখ কফি এর ভিডিও করতে দিয়ে গেছিলাম রেকর্ড হইতেছিল রেকর্ডটা কাটে লাগে এই জিনিস ভিডিও আবার রেকর্ড করতে দিয়ে জানতেন ওইটা ইয়াতে দিছে তো